সবাইকে স্বাগত জানাই তোমাদের এই ইউটিউব চ্যানেল সোহেল এক্সক্লুসিভে। মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার আর বেশি দিন নেই। আগামী 3রা মার্চ 2024 তারিখে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে, কাজেই হাতে আর সময় নেই। সেই জন্য তোমরা অতি দ্রুত জোর কদমে প্রিপারেশান নিতে থাকো। এসএলএসটি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা চলছিল, আলোচনা চলবে। এখন থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। ডেইলি 50 থেকে 55টা মতো প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা ফোন নম্বর রয়েছে, যোগাযোগ করতে পারো, অথবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপে তোমরা জয়েন হতে পারো, সেখানে গ্রুপ ডিসকাশন তোমরা করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন আজকের, রাষ্ট্র দর্শনের জনক কাকে বলা হয়? এই প্রশ্নটির উত্তর আশা করছি সবাই জানো। উত্তর হয়ে যাবে কি? অপশান বি, অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্র দর্শনের জনক, তাই তো? এই প্রশ্নটির উত্তর সবাই জানো। আর আগেই বলে রাখি, একটু নয়েজ আসতে পারে, একটু তোমরা মানিয়ে নিও, কেমন? 2 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় মতবাদ অনুযায়ী পদ্ধতি বলতে কি বোঝায়? উৎপাদিকা শক্তি, উৎপাদনের সম্পর্ক, এ বি উভয়, কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর অপশান সি, এ বি উভয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, কে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত রূপ বলে চিহ্নিত করেছেন? কে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত রূপ বলে চিহ্নিত করেছেন? উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, খুবই ভালো প্রশ্ন একটি, অপশান বি, লেনিন। ওকে, খুবই ভালো প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, খুবই ভালো একটি প্রশ্ন। 4 নম্বরে রয়েছে, অরিজিন অফ দ্য ফ্যামিলি গ্রন্থটি রচয়িতাকে? লেনিন, কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস, এদের কেউই নয়। এই প্রশ্নটিও বেশ ভালো একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে অপশান সি, এঙ্গেলস। নেক্সট রয়েছে, দেখো, ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা কার প্রতিনিধি? ঐশ্বরিক মতবাদ অনুসারে রাজা কার প্রতিনিধি? এটিও ভালো প্রশ্ন। ঈশ্বর, নাগরিক, জনগণ, সমাজের উচ্চ শ্রেণী। উত্তর হয়ে যাবে ঈশ্বর, যদিও বা এগুলি খুবই একটা সামান্য প্রশ্নই মনে হতে পারে, সাধারণ টাইপেরই প্রশ্ন প্রথমে আমি দেওয়ার চেষ্টা করছি। 6 নম্বরে রয়েছে, দেখো, দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1950, 1951, 1952, 1953 সালে। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই 1953 সালে। এবং গ্রন্থটি কার রচনা করে? এটা হচ্ছে ডেভিড স্টোন, তাই তো? ডেভিড স্টোন রচনা করেন। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন রয়েছে কি, কোন তাত্ত্বিকগণ মনে করেন রাষ্ট্র কোনো চিরন্তন প্রতিষ্ঠান নয়? উদারনীতিবাদের তাত্ত্বিকরা, ভাববাদী, মার্ক্সবাদী, আচরণবাদী। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, মার্ক্সবাদীরা। ওকে, মার্ক্সবাদীরা হয়ে যাবে সঠিক উত্তর। 8 নম্বর রয়েছে, দেখো, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সমর্থকদের নাম? এখানে রয়েছে জন অস্টিন, বোদা, টমাস হবস, সকলেই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হয়ে যাবে সকলেই হচ্ছে সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের সমর্থক। ওকে, তারপরে রয়েছে, নেশন শব্দটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে? ন্যাশনাল, নেশীয়, না রয়েছে আর একটা, দেখো, কি রয়েছে? কোনোটি নয়। উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান বি, নেশীয় থেকে, ঠিক আছে। ল্যাটিন শব্দ নেশীয় থেকে নেশন শব্দটি নেওয়া হয়েছে। নেক্সট রয়েছে, দেখো, কার মতে জাতীয়তাবাদের পথ ধরে আন্তর্জাতিকতাবাদে পৌঁছানো যায়? লর্ড কার্জন রয়েছে, জিমান রয়েছে, হ্যাঁ, আরও বেশ কিছু অপশান রয়েছে, এখানে দেখা যাচ্ছে না, কেটে গেছে। উত্তর হয়ে যাবে জিমান, ঠিক আছে। উত্তর যেহেতু জিমান হয়ে যাবে, তাই আমি আর অন্য জায়গায় যাচ্ছি না, উত্তর হয়ে যাবে জিমান। ওকে, নেক্সট দেখো, নেক্সট রয়েছে 11 নম্বর প্রশ্ন, দেখতে পাচ্ছ, জীবনের অধিকার কিরূপ অধিকার? জীবনের অধিকার ধর্মীয় অধিকার, সামাজিক, পৌর, রাজনৈতিক। জীবনের অধিকারটা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এটা হচ্ছে পৌর অধিকার। ওকে, পৌর অধিকার। 12 নম্বর রয়েছে, ভারতীয় সংবিধানে নাগরিকদের কোন ধারণাটি স্বীকৃত? দ্বিনাগরিকত্ব, এক নাগরিকত্ব, বহু নাগরিকত্ব, কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? অবশ্যই এক নাগরিকত্ব, এবং এটি নেওয়া হয়েছে ইউকে থেকে, তাই তো? ইউকে কনস্টিটিউশন থেকে। দ্বিনাগরিকত্ব ইউএসএতে আছে। নেক্সট,
নিম্নলিখিত কোন দেশের অনুমোদন সিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি হতে পারবে না? অনুমোদন সিদ্ধ কোনো নাগরিক রাষ্ট্রপতি হতে পারবে না কোন দেশে? উত্তর হয়ে যাবে ইউএসএতে। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে যাবে প্রশ্নটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো, ইতিবাচক স্বাধীনতার প্রবক্তাদের নামটি নির্বাচন করতে বলছে এখানে। ইতিবাচক স্বাধীনতা, টি.এইচ. গ্রিন, স্টুয়ার্ট মিল রয়েছে, জন স্টুয়ার্ট মিল রয়েছে, বেনথাম রয়েছে, এরা সকলেই। খুবই ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে অবশ্যই ইতিবাচক অর্থে যেহেতু বলছে টি.এইচ. গ্রিন হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক উত্তর 14 নম্বর। ঠিক আছে, টি.এইচ. গ্রিন। নেক্সট দেখো রয়েছে কি, জনমত গঠন ও প্রকাশের মাধ্যম কোনটি? সভা সমিতি, রাজনৈতিক দল, মুদ্রণ যন্ত্র, সবকটি। এটা সবকটি হবে সঠিক উত্তর। তারপর রয়েছে দেখো, কোন দার্শনিক সর্বপ্রথম জনমত সম্পর্কে আলোচনা শুরু করেন? রুশো, হবস, মেকিয়াভেলি না বেনথাম? এটাও ভালো প্রশ্ন একটি। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান এ। ওকে, রুশো সর্বপ্রথম জনমত নিয়ে আলোচনা শুরু করে। ওকে, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে। নেক্সট রয়েছে দেখো, কোন মতবাদ নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাস করে? মার্ক্সবাদ, গণতান্ত্রিক সমাজবাদ, উদারনীতিবাদ, কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে কি? 17 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে অবশ্যই গণতান্ত্রিক সমাজবাদ, অর্থাৎ অপশন বি, গণতান্ত্রিক সমাজবাদ, যেটি আমাদের দেশেও অনুসৃত হয় এই নীতিটি। ওকে, গণতান্ত্রিক সমাজবাদ। নেক্সট, মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন কে? প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী? এই প্রশ্নটিও ভালো প্রশ্ন একটা তুলনামূলকভাবে যদি দেখা যায়। তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে মুখ্য নির্বাচন কমিশনারের যেহেতু কথা বলছে অবশ্যই অপশান সি, রাষ্ট্রপতি। ওকে, এছাড়াও তিনি রাজ্যপাল, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রী, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, সবাইকে নিয়োগ করে থাকেন। নেক্সট রয়েছে দেখো 19 নম্বর প্রশ্ন, আইনের সবথেকে প্রাচীনতম উৎস কোনটি? আইনের সবথেকে প্রাচীনতম উৎস কোনটি? এখানে অপশানে রয়েছে আইনসভা, বিচার বিভাগের রায়, ধর্মীয় অনুশাসন না প্রথা? তো এটা আমরা মোটামুটি জানি যে প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি, প্রথা। ঠিক আছে, প্রথা হচ্ছে সর্বাপেক্ষা প্রাচীন একটি উৎস। 20 নম্বর রয়েছে, গণতান্ত্রিক সমাজবাদের প্রবক্তাদের নাম চিহ্নিত করুন। হেগেল, টি.এইচ. গ্রিন, বার্নস্টাইন, কোলে? ঠিক আছে, ওইটার উত্তর হয়ে যাবে বার্নস্টাইন। এডওয়ার্ড বার্নস্টাইন গণতান্ত্রিক সমাজবাদের একজন গুরুত্বপূর্ণ প্রবক্তা। 21 নম্বর রয়েছে, কোন মতবাদ ব্যক্তি স্বাধীনতাকে সংরক্ষণ ও প্রসারণের মধ্য দিয়ে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ সাধনের কথা বলে থাকে? খুবই ভালো প্রশ্ন। উদারনীতিবাদ, মার্ক্সবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ, উদারনীতিবাদ। নেক্সট, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় কয় প্রকার স্বাধীনতার অধিকারের কথা স্বীকৃত হয়েছে বা বলা হয়েছে? এই প্রশ্নটির অপশান রয়েছে দেখো 4, 5, 6, 7। অবশ্যই উত্তর জানো তোমরা, 6 প্রকার স্বাধীনতার কথা স্বীকৃত করা হয়েছে 19-এর 1 নম্বর ধারাতে, তাই 19 নম্বর ধারাতে, তাই তো। আর 19-এ এর পরবর্তীতে এই যে স্বাধীনতার অধিকারের কথা যদি বলি, তো স্বাধীনতার অধিকার এটা একটা কি অধিকার? এটা একটা মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের 3 নম্বর অধ্যায়ে বা পার্ট 3-তে, ঠিক আছে, এই মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে। আর্টিকেল নম্বর 12 থেকে 35 নম্বর নেওয়া হয়েছে ইউএসএ থেকে। ওকে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তো বর্তমানে 6 প্রকার মৌলিক অধিকার রয়েছে, আগে ছিল 7 প্রকার। ওকে, নেক্সট রয়েছে দেখো, ভারতে কীরূপ শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে? ভারতে কীরূপ শাসন ব্যবস্থা প্রচলিত রয়েছে? রাষ্ট্রপতি শাসিত, স্বৈরতান্ত্রিক, মন্ত্রী পরিষদ চালিত, কোনোটি নয়। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে 23 নম্বর প্রশ্ন, অপশান সি, মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় শাসন ভারতবর্ষে প্রবর্তিত হয়েছে। ভারতীয় সংবিধানে কতগুলি পার্টের সমন্বয়ে গঠিত? 18, 22, 20, কোনোটি নয়। অবশ্যই এটা যেহেতু পার্ট বলেছে, প্রথমে দিয়েছে এখানে, অবশ্যই প্রথম দিকে ছিল 22টি, তবে বর্তমানে 25টি পার্ট রয়েছে। ঠিক আছে, নেক্সট,
কে সর্বপ্রথম ভারতীয় সংবিধান প্রণয়নের কথা বলেন বা ধারণা দেন? এম.এন. রয়, বি.এন. রাও, নেহেরু, আম্বেদকর। এই প্রশ্নটির উত্তর কী হয়ে যাবে? অপশান এ, এম.এন. রয়। ওকে, এম.এন. রয় তিনি প্রথম সংবিধান প্রণয়নের ধারণাটি ব্যক্ত করেন। নেক্সট, রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? খুবই ভালো প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশান হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করাবেন কাকে? রাজ্যপালকে। ভারতীয় সংবিধানের কোথায় আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা অর্থাৎ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা আলোচিত হয়েছে? এটা আমরা জানি, উত্তর হয়ে যাবে কি? নির্দেশমূলক নীতি অংশে, তাই তো? নির্দেশমূলক নীতি অংশে এ কথাটি বলা হয়েছে। ওকে, কত নম্বর পার্টে? পার্ট নম্বর 4-এ। আর্টিকেল নম্বর কত? আর্টিকেল নম্বর 51। ওকে, নির্দেশমূলক নীতি অংশে বলা হয়েছে। নেক্সট রয়েছে দেখো, খুবই ভালো একটি প্রশ্ন। কততম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে হাইকোর্টের বিচারপতিদের কার্যকাল 60 বছরের পরিবর্তে 62 বছর করা হয়? এটাও ভালো প্রশ্ন একটা। এক মিনিট, ভালো প্রশ্ন এটাও একটা। উত্তর অপশান রয়েছে দেখো, 12তম, 13তম, 15তম, আর অপশান রয়েছে 16তম। কততম অ্যামেন্ডমেন্টের এখানে কথা বলা হচ্ছে যেহেতু, তো এই প্রশ্নটিও বেশ ভালো। উত্তর হয়ে যাবে এটি অপশান সি। ওকে, 15তম। 15তম হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এবার নেক্সট দেখো রয়েছে 29 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে বর্ণিত কোন ধারায় মৌলিক অধিকার অনুযায়ী শিখ সম্প্রদায় যারা রয়েছে অর্থাৎ শিখরা কৃপাণ ধারণ করতে পারে? ধর্মাচরণের স্বাধীনতা, স্বাধীনতার অধিকার, বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, উক্ত কোনোটি নয়। উত্তর হয়ে যাবে কি? অপশান এ, ধর্মাচরণের স্বাধীনতা হয়ে যাবে সঠিক উত্তর। ধর্মাচরণের স্বাধীনতা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে দেখো 30 নম্বর প্রশ্ন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছে? ভালো প্রশ্ন এটিও। 42, 44, 48তম, না কোনোটি নয়? উত্তর হয়ে যাবে কোনটি? অপশান এ, 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট। কত সালে হয়েছিল 42তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট? 1976, তাই তো? সেই সময় পিএম ছিল কে? ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট দেখো রয়েছে 31 নম্বর প্রশ্ন। ব্রিটিশ কমন সভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক বা প্রয়োজনীয়? 18, 21, 25, না 30 বছর? এই প্রশ্নটিও বেশ ভালো প্রশ্ন। উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 21 বছর হয়ে যাবে সঠিক উত্তর। ব্রিটিশ আইনসভা পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত, একটি হচ্ছে নিম্নকক্ষ আর একটি উচ্চকক্ষ। নিম্নকক্ষের নাম হাউস অফ কমন্স এবং উচ্চকক্ষের নাম লর্ড সভা। ঠিক আছে, হাউস অফ লর্ডস। ওকে, আর একটা কথা বলে রাখি, নয়েজ ভিডিওতে আসতে পারে প্রচুর পরিমাণে এবং খুবই তাড়াহুড়ার মধ্যে যেহেতু ভিডিওগুলি করছি, কেউ কিছু মনে না করে ভিডিওগুলো দেখতে থাকবেন। ঠিক আছে, এভাবে যদি আমাকে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তাহলে আমি নিয়মিতভাবে ভিডিও কিন্তু এভাবে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। ওকে, খুবই এখন একটু কাজের মধ্যে আছি, তারপরে আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভিডিও দেওয়ার। সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে এডিট যেহেতু করতে পারবো না, এমনি আমি নর্মালি ভিডিও দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই সবাই দেখবে একটু। নেক্সট রয়েছে দেখো 32 নম্বর প্রশ্ন। ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টাকে? অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল, সলিসিটর জেনারেল, না ক্যাগ? উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। ওকে, অ্যাটর্নি জেনারেল হয়ে যাবে সঠিক উত্তর প্রশ্নটির। এবং রাজ্য সরকারের যদি বলতো তখন হয়ে যেত অ্যাডভোকেট জেনারেল। ওকে, নেক্সট, লোকসভার অনাস্থা প্রস্তাব অনায়নের ক্ষেত্রে বা আনার ক্ষেত্রে ন্যূনতম কত সদস্যের আস্থা ভোটের প্রয়োজন হয় আর কি প্রস্তাবটি তোলার জন্য, উত্থাপন করার জন্য? 40, 45, 50, 60? উত্তর হবে
50 জন। ঠিক আছে, এটা ক্লাসে কালকে আলোচনা করলাম, 50 জন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 34 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের রাষ্ট্রপতির অবসর গ্রহণের বয়স কত? অবসর গ্রহণের বয়স এখানে রয়েছে 65 বছর, 70 বছর, 75 বছর, নির্দিষ্ট কোনো সময়সীমা নাই অবসর গ্রহণের। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন ডি। কোনো সময়সীমা নির্দিষ্ট আছে কি কনস্টিটিউশনে? উত্তর না, কোনো সময়সীমা নেই। ঠিক আছে, কিন্তু বয়স অবশ্যই লাগবে কত? 35। ওকে, 35 বছর বয়স লাগবে। নেক্সট, কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? এই প্রশ্নটি খুবই ভালো। কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছিল? 1960 সালে, 62 সালে, 71 সালে না 75 সালে? অবশ্যই উত্তর হয়ে যাবে 62 সালে প্রথম জারি হয়েছিল। ভারত চীন যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। দ্বিতীয় কবে? 71 সালে ভারত পাক যুদ্ধ, যেটাকে মুক্তিযুদ্ধ বলছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এর সময় হয়েছিল, প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। এবং অবশেষে শেষ হয়েছিল 1975 সালে আর একটি 3 নম্বর বার জাতীয় জরুরি অবস্থা। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী ছিল। অভ্যন্তরীণ গোলযোগের কারণে এই জাতীয় জরুরি অবস্থাটি জারি করা হয়েছিল। নেক্সট রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা 36 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন পদের উল্লেখ নাই? লোকসভার ডেপুটি স্পিকার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, ডেপুটি প্রধানমন্ত্রী অর্থাৎ উপপ্রধানমন্ত্রী। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে প্রশ্নটির অপশান ডি, ডেপুটি প্রাইম মিনিস্টার। ওকে, ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ উপপ্রধানমন্ত্রী। প্রথম উপপ্রধানমন্ত্রী কে ভারতের? প্রশ্ন থাকতে পারে। প্রথম উপপ্রধানমন্ত্রী উত্তর হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। এবং মাথায় রাখবে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর নামটাও দিয়ে দিতে পারে। দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর নাম মোরারজি দেশাই। ওকে, দ্বিতীয় মোরারজি দেশাই। এবং সর্বশেষ লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী এনডিএ সরকারের আমলে তিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী। 2002 থেকে 4 পর্যন্ত ছিলেন। ওকে, লালকৃষ্ণ আডবাণী। নেক্সট রয়েছে দেখো 37 নম্বর প্রশ্ন, সংসদীয় কার্যক্রম পদ্ধতিতে নিম্নলিখিত কোনটি ভারতের অবদান? হ্যাঁ, ভারতের নিজস্ব উদ্ভাবন। এক কথায় অনাস্থা প্রস্তাব, ছাঁটাই প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, জিরো আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা ভালো ধরনের প্রশ্ন আমি বলবো এই প্রশ্নটি। উত্তর হয়ে যাবে অপশান সি। ওকে, মুলতুবি প্রস্তাব। ওকে, মুলতুবি প্রস্তাব। ওকে, ছাঁটাই প্রস্তাব রয়েছে কত ধরনের? 3 ধরনের। জিরো আওয়ার, বেসরকারি বিল উত্থাপনের পর, সরকারি বিল উত্থাপনের পূর্বে একটা নির্দিষ্ট সময় দুপুরবেলাটায়, ঠিক আছে, 12টা থেকে 1টা পর্যন্ত, এই সময়টাকে বলা হচ্ছে কি জিরো আওয়ার। ওকে, নেক্সট রয়েছে দেখো, কোন দেশের বিচারপতি আমৃত্যু পদে বহাল থাকতে পারেন? বিচারপতিগণ। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, ব্রিটেন, চীন। ভালো প্রশ্ন এই প্রশ্নটিও। উত্তর হয়ে যাবে অবশ্যই ইউএসএ। ওকে, মার্কিন যুক্তরাষ্ট্র। 39 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিত কোন কমিটিতে রাজ্যসভার কোনো সদস্য থাকে না? রাজ্যসভার কোনো সদস্য থাকবে না। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এস্টিমেটস কমিটি, বি দুটোই, কোনোটিই নয়। ভালো প্রশ্ন এটাও। উত্তর হয়ে যাবে অপশান বি। ওকে, অপশান বি, এস্টিমেট কমিটিতে কোনো রাজ্যসভার সদস্য থাকবে না। এই কমিটির সদস্য সংখ্যা কত? 30 জন। ওকে, 30 জন। এরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধি হতে নির্বাচিত হন। কোথা থেকে? লোকসভা থেকে। এবং এদের মধ্যে একজন সভাপতি হন। এই সভাপতিকে নিযুক্ত করেন কে? লোকসভার স্পিকার। ওকে, এটা তোমরা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট রয়েছে দেখো 40 নম্বর, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট রয়েছে? পন্ডিচেরি বা পুদুচেরি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বি দুটো না দিল্লি হয়ে যাবে সঠিক উত্তর। হ্যাঁ, তো এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই দিল্লি ইউনিয়ন টেরিটরি। এমন একটা ইউনিয়ন টেরিটরি যার নিজস্ব হাইকোর্ট আছে কিন্তু বাকিগুলোর নেই। যেমন মাদ্রাজ হাইকোর্টের আন্ডারে পড়ছে পন্ডিচেরি, কলকাতা হাইকোর্টের আন্ডারে পড়ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,
বোম্বে হাইকোর্টের আন্ডারে পড়বে দাদরানগর ও হাভেলি, হ্যাঁ, দমনদ্বীপ এগুলি। আর লাক্সমাদ্বীপ পড়বে কেরালা হাইকোর্টের আন্ডারে, ঠিক আছে। নেক্সট রয়েছে দেখো, নিম্নলিখিত কোন কমিশনটি রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয় না বলছে এখানে। অর্থ কমিশন, ভাষা কমিশন, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন, পরিকল্পনা কমিশন। খুবই ভালো প্রশ্ন এটিও। উত্তর হয়ে যাবে অপশন ডি, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন। ওকে, এটা ছাড়া এগুলি, হ্যাঁ, কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন থেকে শুরু করে, ল্যাঙ্গুয়েজ কমিশন থেকে শুরু করে, অর্থ কমিশন থেকে শুরু করে সবগুলো হয় রাষ্ট্রপতি। ওকে, নেক্সট 42 নম্বর প্রশ্ন, কে লোকসভার সদস্য না হওয়া সত্ত্বেও লোকসভার অধিবেশনে যোগদান করতে পারেন? ভালো প্রশ্ন এগুলি। তো উত্তর হয়ে যাবে, এখানে প্রশ্ন অপশান আছে দেখো, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, উপরাষ্ট্রপতি, কেউ নয়। উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। ওকে, অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের মুখ্য আইনি উপদেষ্টা, তেনাকে পদে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, এবং তার পদ কত বছর থাকবে সেটা নির্ভর করে রাষ্ট্রপতির ওপরই। ওকে, এবং তিনি লোকসভার অধিবেশনে যোগদান করতে পারবেন, সেখানে ভাষণ দিতে পারবেন, কিন্তু কোনো ভোট দিতে পারবেন না। ওকে, কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করতে পারবেন না। এবং এরকমভাবেই আমাদের রাজ্যের যিনি প্রধান, ওকে, আইনি প্রধান, তার নাম কি? তার নাম বলে ফেলো, অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেল রাজ্যের আইনসভাতে অধিবেশনে যোগদান করতে পারবে, অর্থাৎ বিধানসভাতে। সেখানে ভোটাভুটিতে শুধুমাত্র অংশগ্রহণ করতে তিনি পারবেন না, এবং তিনি রাজ্য সরকারের মুখ্য আইনি উপদেষ্টা হিসাবে ভূমিকা পালন করবেন। কলকাতা কর্পোরেশনের কয়টি কর্তৃপক্ষ নিয়ে গঠিত হয়? কলকাতা কর্পোরেশন, ভালো প্রশ্ন। অপশান রয়েছে দেখো, 3টি, 4টি, 5টি, 6টি। 3টি, 4টি, 5টি, 6টি। ওকে, এই প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান এ, 3টি। নেক্সট, পৌরসভার ওয়ার্ড কমিটির কার্যকালের মেয়াদ কত বছরের জন্য? 4, 5, 6, কোনোটি নয়। উত্তর হয়ে যাবে 5 বছরের জন্য। নেক্সট রয়েছে, কলকাতা কর্পোরেশনে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে? 1/2, 1/3, হ্যাঁ, তারপরে 2/3, 1/4। কোনটা হবে উত্তর? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান বি, 1/3। ওকে, 1/3। নেক্সট রয়েছে দেখো 46 নম্বর প্রশ্ন, মেয়র ইন কাউন্সিল গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? মেয়র ইন কাউন্সিল গঠিত হয় কতজন সদস্যকে নিয়ে? 10 জন, 12 জন, 14 জন, 20 জন। 10, 12, 14 না 20? প্রশ্নটি ভালো প্রশ্ন, অবশ্যই অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান বিতে কি রয়েছে? 12 জন। ওকে, তার উত্তর হয়ে যাবে 12 জন। তারপর রয়েছে 47 নম্বর, দেখো ভারতীয় সংবিধানের কোন অংশে পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? পঞ্চায়েত গঠন করতে হবে সেই কথা। মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, মৌলিক কর্তব্য। উত্তর হয়ে যাবে অবশ্যই রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিতে, তাই তো। এই ডিপিএসপির একটা আর্টিকেল আছে 40 নম্বর। ওকে, এই 40 নম্বর আর্টিকেলে পঞ্চায়েত ব্যবস্থা গড়ার কথা বলা হয়েছে। 40 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। সেই অনুযায়ী কত সালে ফার্স্ট হয়? জওহরলাল নেহরুর আমলে 1959 সালে রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়, তাই তো। নেক্সট, সাধারণ সভার প্রতিটি সদস্য কটি করে ভোট দিতে পারবে? সাধারণ সভার প্রতিটা সদস্য 1টা, 2টি, 4টি না 5টি? উত্তর হয়ে যাবে কতটা? 1টা করে ভোট দিতে পারবে। ঠিক আছে, কেননা এখানে সমপ্রতিনিধিত্বের নীতিটি অনুসৃত হয়েছে সাধারণ সভার ক্ষেত্রে, এবং এখানে একটা দেশ সর্বোচ্চ 5 জন প্রতিনিধি পাঠাতে পারবে, ঠিক আছে, কিন্তু ভোট দিতে পারবে 1টা। নেক্সট, নিম্নলিখিত কোনটি মহাসচিবের কাজের অন্তর্ভুক্ত নয়? সচিবালয়কে নিয়ন্ত্রণ, সচিবালয়ের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে সমন্বয়, জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধন,
সবকটি। খুবই ভালো প্রশ্ন, এটি মহাসচিবের কাজ নয় সেটির কথা এখানে বলা হচ্ছে। এটির উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ কোনোটি নয়। কোথায় রে, সরি, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই সবকটি, সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ মহাসচিব সচিবালয়কে নিয়ন্ত্রণ করবে, দপ্তরগুলির মধ্যে সমন্বয় করার চেষ্টা করবে, ঠিক আছে। এছাড়াও জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির মধ্যে সমন্বয় সাধনেরও চেষ্টা করবেন, ঠিক আছে, মহাসচিব। ওকে, নেক্সট 50 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, জাতিপুঞ্জের কোন বিভাগ এর সুপারিশক্রমে মহাসচিব নির্বাচিত হন বা নিযুক্ত হন? সাধারণ পরিষদ বা সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, উচ্চ পরিষদ। উত্তর হয়ে যাবে অপশান বি, নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5, অস্থায়ী সদস্য 10, টোটাল বর্তমান সদস্য 15। নেক্সট 51 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হাতে ভেটো ক্ষমতা প্রদান করা কোন সম্মেলনের উত্থাপন করা হয়? আর কি প্রথম ভেটো ক্ষমতা দেওয়া হবে, এটা কোন সম্মেলনে বলা হয়? ভালো প্রশ্ন। অপশানে রয়েছে, দেখো, মস্কো ঘোষণা, ইয়াল্টা সম্মেলন, ডাম্বারটন ওকস সম্মেলন, কোনোটিই নয়। এক মিনিট, এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে, খুবই ভালো একটি প্রশ্ন যেহেতু, উত্তর হয়ে যাবে, দেখে নাও, অপশান বি। ওকে, ইয়াল্টা সম্মেলনে 1945 সালে হয়। আমি দাগাচ্ছি না, দেখে নাও একটু। নেক্সট, কোফি আন্নান কোন দেশের নাগরিক? পেরু, ইজিপ্ট, ঘানা, দক্ষিণ কোরিয়া। উত্তর হয়ে যাবে কি? অবশ্যই অপশান বি। ওকে, কোফি আন্নান অপশান বি হবে, সরি অপশান সি হবে সঠিক উত্তর, ঘানার। ওকে, ঘানা আছে এখানে, সঠিক উত্তর হয়ে যাবে ঘানার। নেক্সট, আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? আন্তর্জাতিক আইন শব্দটি প্রথম ব্যবহার করা হয়, অপশান রয়েছে, দেখো, 1780, 1680, 1880, কোনোটিই নয়। এই প্রশ্নটির কি উত্তর হয়ে যাবে? অপশান এ, 1780 সালে জেরেমি বেনথাম, তাই তো? উত্তর হয়ে যাবে 1780 সালে জেরেমি বেনথাম। এ প্রসঙ্গে দেখো, আমি নেক্সট প্রশ্নগুলিতে যাচ্ছি, তার আগে বলে রাখি তোমাদের জন্য সময় যেহেতু হাতে খুবই কম, আমাদের কোর্স চলছে, তোমরা ইতিমধ্যে জানো, মক টেস্ট কোর্স এবং সম্পূর্ণ প্যাকেজ কোর্স, যেখানে মক টেস্ট, ক্লাস টেস্ট থেকে শুরু করে অনলাইন ক্লাস রাত্রি 8টার পর থেকে শুরু হয়ে ক্লাস চলবে, হ্যাঁ, 11:30 পর্যন্ত। এর পাশাপাশি মক টেস্ট, ক্লাস টেস্ট তো পাচ্ছ, স্টাডি ম্যাটেরিয়াল সহ যাবতীয় তোমরা প্রয়োজনীয় যা যা দরকার গাইড সব কিছু পেয়ে যাবে। তো এই কোর্সটিতে অবশ্যই তোমরা অংশগ্রহণ করতে পারো, খুবই ভালো একটা কোর্স। তোমরা যদি ইচ্ছা হয় তবে অংশগ্রহণ করবে, যদি কারোর ইচ্ছা না হয় অংশগ্রহণ নাও করতে পারো। আমি বলবো অংশগ্রহণ করাটা ভালো হবে। কোর্স ফি অনেকটাই ছিল বলে তোমরা হয়তো জয়েন করতে পারছিলে না। আমি বলেছিলাম যাদের যাদের অসুবিধা রয়েছে আমাকে কল করবেন, কোনো লজ্জা করার দরকার নেই, পড়াশোনা করতে হবে সেই জন্য, ঠিক আছে। যে কোনো অসুবিধা প্রবলেম থাকতেই পারে, আমাকে জানাবেন, আমি অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। কোর্স ফি অনেকটাই রয়েছে, তবে এখন যেহেতু ক্লাসের আর বেশি দিন নেই পরীক্ষার, তো ক্লাসগুলি আমি বলবো সবাই অংশগ্রহণ করুন, যার যতটা সামর্থ্য আছে সেটা দিয়ে দিন, কিন্তু অংশগ্রহণ করুন, ঠিক আছে। অংশগ্রহণ করুন আমি বলবো, ঠিক আছে। তো আমি কন্ট্যাক্ট নম্বরটা লিখে দিচ্ছি এখানে, দেখুন, একটু চেষ্টা করবেন কল করার। এক মিনিট, অবশ্যই সবাই চেষ্টা করবেন। দেখুন, 7679955216, 7679955216 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করবেন। কোর্স ফি আমি পরবর্তীতে কমিয়ে 899 করেছিলাম, অফার ছিল কয়েকদিন। এটাও যদি কারোর সামর্থ্য না থাকে কল করবেন, যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি চেষ্টা করব সবাইকে যতটা আর কি করা যায় করে দেওয়ার, ঠিক আছে, ঠিকঠাক করে দেওয়ার। আমি চাই সবাই ক্লাসে অংশগ্রহণ করুন এবং সফল হন, ঠিক আছে। তো কেউ কোনো অসুবিধার মধ্যে পড়বেন না, কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে যাই। মিনিট। আচ্ছা,
এবার দেখুন 53 হয়ে গেল। 54 নম্বর কোশ্চেন, জাতিপুঞ্জের সাধারণ সভার কত অংশের সংখ্যাগরিষ্ঠতা গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়? 1/3, 2/3, 1/4, কোনোটি নয়। খুবই ভালো প্রশ্ন এটা। উত্তর হয়ে যাবে অপশান বি এটা, ঠিক আছে। 2/3 গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য 2/3। নেক্সট, কোন সংস্থা জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে সক্ষম? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ, সচিবালয়, এককভাবে? এই প্রশ্নটিও ভালো প্রশ্ন। উত্তর কী হয়ে যাবে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অবশ্যই অপশান সি, সাধারণ পরিষদ বা সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। এই ছিল বেশ কিছু প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলি হেল্পফুল হবে। এভাবে আমি কন্টিনিউ করতে চাই, তবে একটু প্রবলেম হতেই পারে, নয়েজ অথবা একটু তাড়াহুড়ার মধ্যে হতে পারে, ভিডিওগুলি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর তোমাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে অথবা আমাকে কল করবে সরাসরি, নো প্রবলেম, ঠিক আছে। সবাই ভালো করে পড়াশোনা করো এবং জোর কদমে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের সকলের শুভকামনা জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। জয় হিন্দ।